হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের পার্ট 2 সেশন নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে তোমরা গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম এবং তোমার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় এমসিকিউ এবং সিকিউ কোন কোন টপিক থেকে আসবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ব্যবস্থাপনার উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব। ব্যবস্থাপনার উদ্দেশ্য আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? ব্যবস্থাপনা বলতে আমরা বলেছিলাম অন্য লোকদের দিয়ে কৌশলে কাজ আদায় করিয়ে নেওয়ার যে সামাজিক প্রক্রিয়া তাকে কি বলা হয়? ব্যবস্থাপনা। তাহলে অন্য লোকদের দিয়ে, আমি আরেকবার রিভিউ করছি, অন্য লোকদের দিয়ে কৌশলে যে সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ আদায় করিয়ে নেওয়া হয় তাকে কি বলা হয়? ব্যবস্থাপনা। এখন ব্যবস্থাপনার উদ্দেশ্য কি কি একটু দেখো। ব্যবস্থাপনা আমরা দুটো উদ্দেশ্য পাই, একটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, একটা হচ্ছে কি উদ্দেশ্য? মুখ্য উদ্দেশ্য, আর একটা হচ্ছে গৌণ উদ্দেশ্য। এখন এখানে যেটা হয়, অনেক সময় দেখা যায় পরীক্ষার প্রশ্নে এবং তুমি যদি ইয়ার কোয়েশ্চেন সলভ করো তখন দেখবা অনেক সময় মুখ্য উদ্দেশ্য থাকে না, তখন অনেক সময় থাকে হচ্ছে প্রত্যক্ষ উদ্দেশ্য, আবার অনেক সময় থাকে প্রাথমিক উদ্দেশ্য। সেজন্য আমি সবগুলো সিনোনিম, যেমন ইংলিশে যেমন আমরা সিনোনিম বা সমার্থক শব্দ দেখি, একই রকমভাবে ম্যানেজমেন্টে কিছু টার্মস এবং কন্ডিশনে আমরা সমার্থক শব্দ দেখতে পাই। এক্ষেত্রে প্রথমে যেটা সেটা দেখো, মুখ্য উদ্দেশ্য যে কথা, প্রত্যক্ষ উদ্দেশ্য একই কথা, প্রাথমিক উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য। তাহলে কয়টা পাই? চারটা। মুখ্য উদ্দেশ্য, প্রত্যক্ষ উদ্দেশ্য, তারপর হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য। তাহলে এই চারটা হচ্ছে একই টপিক। এরপর একটা যেটা হবে সেটা হচ্ছে গৌণ উদ্দেশ্য, পরোক্ষ উদ্দেশ্য, আর হচ্ছে সহায়ক উদ্দেশ্য। তাহলে যখন আমাকে বলবে প্রত্যক্ষ উদ্দেশ্য, তাহলে আমি অ্যান্সার করব প্রত্যক্ষ উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। আর যখন বলবে গৌণ উদ্দেশ্য, তখন আমি গৌণ উদ্দেশ্য বা পরোক্ষ উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে প্রত্যক্ষ উদ্দেশ্য কি, প্রথমে যদি আমরা দেখি তখন আমরা দেখব হচ্ছে মুনাফা অর্জন। প্রথমে আমরা কি দেখব? তাহলে ব্যবস্থাপনার প্রত্যক্ষ উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য এক নম্বরে যদি আমরা দেখি, প্রথমটা হচ্ছে কি অর্জন? মুনাফা অর্জন। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি? কে বলতে পারবে ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি? এবং একই প্রশ্ন যদি তোমাকে ভিন্নভাবে করে যে এক মালিকানা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি, অংশীদারি ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি, তখন তুমি কি অ্যান্সার করবা? তখন তুমি অ্যান্সার করবা হচ্ছে মুনাফা অর্জন। কেন? কারণ হচ্ছে মুখ্য উদ্দেশ্য ব্যবস্থাপনার অথবা ব্যবসায় প্রতিষ্ঠানের দুটোই হচ্ছে একই কথা, যে ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, এক মালিকানা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, অংশীদারি ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। একই রকমভাবে ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি অর্জন? মুনাফা অর্জন। এরপরে 2 নাম্বার আমরা যেটা দেখি সেটা হচ্ছে অস্তিত্ব। অস্তিত্ব বলতে অস্তিত্ব রক্ষা। অস্তিত্ব বলতে কি বোঝায়? অস্তিত্ব রক্ষা। অর্থাৎ একটা ব্যবসায় প্রতিষ্ঠান যখন শুরু করে অনেক সময় দেখা যায় হচ্ছে টার্নিং পয়েন্ট থাকে, যেমন হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠান গ্রো করতে পারে না। তাহলে সেই সময়ে হচ্ছে ব্যবস্থাপনা কি করবে? অস্তিত্ব রক্ষা করবে। কিভাবে ব্যবস্থাপনা অস্তিত্ব রক্ষা করে? একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দেখো, যে কোনো একটা প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার থাকে, চিফ এক্সিকিউটিভ অফিসার থাকে, সিইও। আমি তোমাকে অনেক সময় ক্লাসে কিন্তু এটা বলে থাকি যে এগুলোর ইলাবোরেশন অবশ্যই জানতে হবে। কেন? ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, তোমার একাডেমি বলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এগুলো লাগে। চিফ এক্সিকিউটিভ অফিসার যখন প্রতিকূল কোনো পরিস্থিতি আসবে তখন কিন্তু সবচেয়ে ভূমিকা পালন করতে হয় কাকে? প্রতিষ্ঠানের সবচেয়ে যিনি প্রধান নির্বাহী থাকে তাকে। সেই জন্য হচ্ছে অস্তিত্ব রক্ষা। কাদের উদ্দেশ্য? মৌলিক উদ্দেশ্য, প্রাথমিক উদ্দেশ্য, প্রত্যক্ষ উদ্দেশ্য এবং মুখ্য উদ্দেশ্য। 2 নাম্বার হচ্ছে মালিকের কল্যাণ। মালিক কারা? যারা প্রতিষ্ঠানের ইন্টারনাল পক্ষ বা অভ্যন্তরীণ পক্ষ, তারাই হচ্ছে প্রতিষ্ঠানের মালিক। এক্ষেত্রে হচ্ছে মালিকের কল্যাণ। মালিকের কল্যাণ মানে কি? মালিক যে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলো এবং মালিক এই ক্ষেত্রে কতটুকু বেনিফিট হচ্ছে, তিনি কতটুকু মুনাফা অর্জন করতে পারছে, সেই বিষয়টা কি করবে? ব্যবস্থাপনা লক্ষ্য রাখবে। এরপর হচ্ছে কর্মীদের কল্যাণ। কর্মীদের কল্যাণটা কেন মুখ্য উদ্দেশ্য একটু বলি। যে কোনো প্রতিষ্ঠানে, ওভারঅল যে কোনো প্রতিষ্ঠানে তোমার হচ্ছে প্রতিষ্ঠানের অগ্রগতি নির্ভর করে কর্মীদের উপর, কারণ কর্মীরাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের হাতিয়ার। যদি মানব সম্পদ যাদেরকে আমরা বলে থাকি, তারা যদি সঠিকভাবে কাজ না করে তখন কিন্তু তুমি কখনোই একটা প্রতিষ্ঠান লাভজনক পর্যায়ে যাবে সেটা কখনো আশা করতে পারো না। তাহলে এক্ষেত্রে প্রতিষ্ঠানের লাভজনকতার জন্য কর্মীদের কল্যাণের কথা চিন্তা করতে হবে। তাহলে আমরা যদি আরেকবার একটু রিভিউ করি, আমরা দেখতে পারি ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্য, প্রত্যক্ষ উদ্দেশ্য, প্রাথমিক উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য কয়টি? 4টি। কি কি? একটা হচ্ছে মুনাফা অর্জন। প্রথমটা কি? একটু আমার সাথে লাউডলি বলো, মনে বলো অথবা লাউডলি বলো। প্রথমটা হচ্ছে মুনাফা অর্জন। 2 নাম্বার হচ্ছে কি? অস্তিত্ব রক্ষা। 3 নাম্বার হচ্ছে মালিকের কল্যাণ। 4 নাম্বার কি হবে?
4 নাম্বার কি হবে একটু বলে ফেলো, মালিকের কল্যাণ। 4 নাম্বার কি হবে, কর্মীদের কল্যাণ। তাহলে আরেকবার একটু রিভিউ করি। প্রথমটা হচ্ছে মুনাফা অর্জন, 2 নাম্বারটা হচ্ছে অস্তিত্ব রক্ষা, 3 নাম্বার হচ্ছে মালিকের কল্যাণ, 4 নাম্বারটা হচ্ছে কর্মীদের কল্যাণ। তাহলে আমরা কিন্তু প্রাথমিক উদ্দেশ্য শেষ করলাম। এরপরে যখন আমরা দেখব গৌণ উদ্দেশ্য, পরোক্ষ উদ্দেশ্য এবং সহায়ক উদ্দেশ্য। কেন আমি এই কথাটা তোমাদেরকে বারবার বলছি সেটা হচ্ছে, দেখো এই টপিক থেকে কিন্তু মাস্ট অ্যান্ড মাস্ট, তুমি যদি একটু চিন্তা করো যে এই টপিক থেকে অবশ্যই তোমার হচ্ছে সিকিউ হয়ে থাকে, যে অনেক সময় তোমার হচ্ছে সিকিউ কিন্তু এই টপিক থেকে আসে, যে ব্যবস্থাপনার উদ্দেশ্য কি সেটা নিয়ে আলোচনা করো, হয় গতে আসে নাইলে হচ্ছে গতে আসে। তখন তোমাকে যখন বলবো মুখ্য উদ্দেশ্য, তখন এই 3-4টা পয়েন্টে তুমি আলোচনা করবা। অনেক সময় আমরা গতানুগতিকভাবে লিখতে থাকি, কোনো ধরনের পয়েন্ট ভিত্তিক আলোচনা করি না খাতার মধ্যে, যার কারণে আমাদের কাঙ্ক্ষিত যে নাম্বার আসার কথা সেটাও কিন্তু আসে না। স্যারকে খুব কালো কালো দেখাচ্ছে, হ্যাঁ কিছু করার নাই, তোমার হচ্ছে প্রতিদিন তো আর ফর্সা দেখাবে না, কোনো দিন কালোই কালোর মধ্যে যে ভালো কিছু আছে সেটাও তোমাকে জানতে হবে। সব সময় যে সাদা কালো এমনটা না, কিছু সবসময় কালোই হয়। একটু আসো, এরপর আমরা একটু দেখি যে গৌণ উদ্দেশ্য পরোক্ষ উদ্দেশ্য কী কী, ব্যবসায় প্রতিষ্ঠানের গৌণ উদ্দেশ্য এবং পরোক্ষ উদ্দেশ্য কী কী। প্রথমে আমরা একটু যদি দেখি উপকরণের সর্বোত্তম ব্যবহার, তাহলে পরোক্ষ উদ্দেশ্য বা গৌণ উদ্দেশ্য, প্রথমটা কি, উপকরণের সর্বোত্তম ব্যবহার। এক্ষেত্রে আমার প্রশ্ন তোমাদের কাছে, ব্যবস্থাপনার উপকরণ বলতে কোন উপাদানকে বোঝানো হয়? ব্যবস্থাপনার উপকরণ বলতে কোন উপকরণকে বোঝানো হয়? প্রশ্নটা কেন করছি একটু দেখো, কারণ হচ্ছে আমরা যখন নতুন অধ্যায় আলোচনা করছি, নতুন কোন টপিক আলোচনা করছি, কিন্তু পুরনো যে টপিকটা শেষ করে আসছি সেখান থেকে কিন্তু এটা কানেক্টেড, যে উপকরণ বলতে কি বোঝায়। আমরা প্রথমে বলেছিলাম উপকরণ বলতে হচ্ছে 6M এর সমষ্টি। 6M মানে কি, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। এই 6টা উপাদানকে কি বলা হয়? 6M। আবার এই 6টা উপাদানকে বলা হচ্ছে ব্যবস্থাপনার উপকরণ, এবং সেগুলোর কি করতে হবে? সর্বোত্তম ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে সম্পর্কের উন্নয়ন। যে কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে অন্য ব্যবসায় প্রতিষ্ঠানের অবশ্যই সম্পর্ক থাকে। এক্ষেত্রে সম্পর্কের যদি উন্নয়ন না হয়, সহযোগিতাপূর্ণ মনোভাব না হয়, তখন দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠান অগ্রগতি লাভ করতে পারে না। সে একটা কথা আছে যে প্রতিযোগিতায় নয় সহযোগিতায় পারে পৃথিবীকে আরও সুন্দর করতে। কথাটা এমনই যে প্রতিযোগিতা নয় সহযোগিতায় পারে ব্যবসায়কে আরও উন্নতি বা সমৃদ্ধি করতে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার সহযোগিতাপূর্ণ মনোভাব অবশ্যই থাকতে হবে। এরপর হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধি ব্যবসায় প্রতিষ্ঠানের পরোক্ষ উদ্দেশ্য। গৌণ উদ্দেশ্য বলে কি হবে? উৎপাদনশীলতা বৃদ্ধি। এরপর হচ্ছে কর্মী পরিচালনা। সর্বশেষ হচ্ছে বাজার সম্প্রসারণ। এখন বাজার বিষয়টা কিন্তু আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম। বাজার সম্প্রসারণ, বাজার সম্প্রসারণটা কেন দরকার একটু দেখো। যদি বাজার সম্প্রসারণে আমি তোমাকে একটা কথা বলি, বাজার সম্প্রসারণ, একটু বাজার সম্প্রসারণটা নিয়ে যদি তোমাকে একটু একদম আমি সিম্পলি যদি তোমাকে একটু বলি যে বাজার সম্প্রসারণ বলতে আসলে কী বোঝায়, যে বাজার সম্প্রসারণ, দেখো এক সময় যখন আমরা হচ্ছে বাজার বলতে বুঝি কি, আমাদের কোনো স্থানকে বুঝি, কিন্তু বাজার বলতে কোনো স্থানকে বুঝায় না, এক বা একাধিক পণ্যের সমষ্টিকে বুঝাই। কিন্তু আগের কালে যদি আমরা বাজার বলি তখন হচ্ছে বলতে গেলে একেবারে স্বল্প, একেবারে খুবই ক্ষুদ্রভাবে বাজার গঠিত হতো। কিন্তু এখন দেখো বাজার কিন্তু অনেক ধরনের হয়, যে তোমার হচ্ছে আয়তনের ভিত্তিতে হয়, তারপর হচ্ছে সময়ের ভিত্তিতে অনেক ধরনের ক্লাসিফিকেশন চলে আসে। কেন? তুমি যদি আয়তন বলো, দেখবা বাজারকে আমরা বলতে পারি যে আঞ্চলিক বাজার হতে পারে, যে আঞ্চলিক বাজার। এরপরে 2 নাম্বার যদি বলি যে দেখা যায় হচ্ছে জাতীয় বাজার, জাতীয় বাজার। তাই 3 নাম্বার যদি বলে হচ্ছে কি বাজার, আন্তর্জাতিক বাজার। তাহলে আন্তর্জাতিক বাজার কীরকম একটু দেখো তাহলে। আঞ্চলিক মানে কি? আঞ্চলিক মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এলাকা জুড়ে যেটা হয়ে থাকে। আর জাতীয় মানে একটি দেশের সীমানার ভিতরে যে বাজারটা সম্প্রসারিত হয়। আর আন্তর্জাতিক মানে হচ্ছে দেশের সীমানা পেরিয়ে যেটা হয়ে থাকে। তাহলে বাজার সম্প্রসারণ মানে হচ্ছে আমার যদি বাজার হয় আঞ্চলিক, তাহলে আমি চেষ্টা করবো এটাকে কী করার জন্য, জাতীয় বাজার করার জন্য। আর যখন জাতীয় হয়ে যাবে তখন চিন্তা করবে কি করার জন্য, আন্তর্জাতিক করার জন্য। এটাকেই বলা হচ্ছে কি বাজার সম্প্রসারণ। এর পরের টপিকটা তাহলে আমরা একটু দেখি, যে পরের যে টপিকটা আমি তোমাদেরকে তাহলে যে 2টা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, ডেফিনেটলি অবশ্যই এই 2টা টপিক একটু তুমি রিভিউ করবে আমার সাথে। রিভিউ করলে হবে কি তোমার এটা নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না। ডোন্ট সেভ। ব্যবস্থাপনার উদ্দেশ্য বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, কারণ ব্যবস্থাপনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্য। ব্যবস্থাপনার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের আর কথাবার্তা বলতে হবে না। কেন? কারণ হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্য নিয়ে অলমোস্ট বলতে গেলে আমি অনেক কথা বলে ফেলেছি। ব্যবস্থাপনার উপকরণ নিয়ে আমরা জানি ব্যবস্থাপনার উপকরণ হচ্ছে 6টি। প্রথমটি হচ্ছে কি ম্যান হচ্ছে মানব সম্পদ। একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মানব সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা কি বলেছিলাম যে
ম্যানের পরে বলেছিলাম হচ্ছে ম্যাটেরিয়ালস। যে কোনো প্রতিষ্ঠানের জন্য ম্যাটেরিয়ালস মানে যন্ত্রপাতি খুবই দরকারি, কারণ হচ্ছে উৎপাদন নির্ভর করে কিসের উপর? আধুনিক যন্ত্রপাতির উপর। একটা প্রতিষ্ঠানে যদি পুরাতন যন্ত্রপাতি থাকে তখন কখনোই তোমার হচ্ছে কাঙ্ক্ষিত যে উৎপাদন সেটা আমরা পাবো না, কারণ হচ্ছে চাহিদা দিন দিন বাড়ছে। এখন প্রতিষ্ঠান যদি যোগান দিতে না পারে তখন কখনোই হচ্ছে চাহিদার যোগানের মাধ্যমে ভারসাম্য অর্জিত হয় না। সেজন্য হচ্ছে কী করতে হবে? আমাদের যন্ত্রপাতির আধুনিকায়ন করতে হবে। এরপর আমরা যেটা পাই সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস, কাঁচামাল। তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তৈরি পণ্যের জন্য আমাদের কাঁচামাল দরকার হবে, এবং মানে কারণ এই টপিকগুলো আমরা এর আগে আলোচনা করেছিলাম, সেজন্য খুব বেশি আলোচনা করবো না ডিপলি, একদম আমরা শর্টকাটে আলোচনা করে চলে যাব। এরপর হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের প্রথম, একেবারে বলতে গেলে প্রথম যেটা দরকার হয় সেটা কি? একদম প্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন। এরপর হচ্ছে বাজার, এরপর হচ্ছে পদ্ধতির মধ্যে যদি আমি তোমাকে একটু বলি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য পদ্ধতি কীরকম হতে পারে। দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে তখন ও চিন্তা করবে যে এটা কি শ্রম নির্ভর হবে নাকি এটা পুঁজি নির্ভর হবে, যে আমি অনেক বেশি মানুষ দিব নাকি অনেক বেশি মূলধন দিব। তাহলে এটাই হচ্ছে কি পদ্ধতির উপর ডিপেন্ড করে। এরপরে যদি আমরা একটু দেখি যে ব্যবস্থাপনার কার্যাবলীটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু দেখো। ব্যবস্থাপনার কার্যাবলী নিয়ে যখন আলোচনা করব তোমাকে বলতে হবে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সম্পূর্ণটা তোমার আলোচনা হয়ে যাবে, কারণ ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। যদি আমি একটু বলি, এই যে পরিকল্পনা, এটা হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়, এটা সংগঠন, এটা হচ্ছে তোমার জন্য চতুর্থ অধ্যায়, পুরো একটা অধ্যায়, কিন্তু এখানে হচ্ছে একেবারে শর্ট করে দেওয়া। এরপর যখন কর্মী সংস্থান আসবে তখন এটা হচ্ছে কোন অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। কেন? কারণ হচ্ছে পুরো অধ্যায় ব্যবস্থাপনা কার্যাবলীটাই হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। সেজন্য হচ্ছে এগুলো আমরা একেবারে পুরো ডিটেলস আলোচনা করব কোথায়? যখন হচ্ছে আমরা যে অধ্যায়ে আলোচনা করতে যাব তখন, কারণ পরিকল্পনা আমাকে হিউজ আলোচনা করতে হবে, সংগঠন অনেক বেশি আলোচনা করতে হবে, এবং প্রত্যেকটা কর্মী সংস্থার নেতৃত্বদান, নিয়ন্ত্রণ প্রত্যেকটা আলোচনা করার পরে আলটিমেটলি কিন্তু আমি বলতে পারবো যে আমি কতটুকু বুঝতে পেরেছি। না হয় কিন্তু আলটিমেটলি আমি বলতে পারবো না যে আমি ভালো মতো বুঝতে পেরেছি। সেজন্য আমরা যেই বিষয় যেখানে দরকার সেখানে হচ্ছে আমরা এটার খুঁটিনাটি আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা এই বিষয়টা একটু দেখি যে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আমরা কিন্তু বলতে গেলে অ্যাডমিশন টেস্টে এই কোয়েশ্চেনটা এবারের অ্যাডমিশন টেস্টে আসছিল, সেটা হচ্ছে ব্যবস্থাপনার নিচের কোনটি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। 4টা অপশন ছিল, এর মধ্যে একটা ছিল সামাজিক প্রক্রিয়া। অনেকেই কিন্তু যারা একটু কনফিউজিং, কারণ হচ্ছে অনেক সময় এটা দেওয়া থাকে সামঞ্জস্যতা বা অন্য টপিক, তখন কিন্তু অ্যান্সার ভুল করে যে নিচের কোনটি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। দেখো, কারণ হচ্ছে এখানে যে আইটেমগুলো দিয়েছি এগুলো তোমার হচ্ছে একেবারে বলতে গেলে অ্যাডমিশন টেস্টের পাশাপাশি কোথায় কাজে লাগবে? দুইটাতে কাজে লাগবে। এখন ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, তাহলে প্রথম যেটা দেওয়া আছে কোনটা? দেখো, সামাজিক প্রক্রিয়া। আর এটাই বেশি বারবারই কিন্তু এটাই আসে যে নিচের কোনটি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, বারবারই আসে কোনটা? সেটা হচ্ছে কি সামাজিক প্রক্রিয়া। এরপর হচ্ছে সার্বজনীনতা। কত ক্লাসও পড়েছি ব্যবস্থাপনা কি সার্বজনীন, একেবারে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ব্যবস্থাপনা কি লাগে? কাজে লাগে। এরপর হচ্ছে বিশেষ আয়োজন, কারণ হচ্ছে বিশেষ জ্ঞান। যখন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিশেষ জ্ঞান দরকার হয় তখনই কিন্তু আলটিমেটলি তোমাকে কি করতে হয়? প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা তাদেরকে হচ্ছে ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করতে হয়। এরপর হচ্ছে সামঞ্জস্যতা। আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান কন্টিনিউ করি একটার সাথে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হয়। ধারাবাহিকতা বজায় না থাকলে প্রতিষ্ঠানে কি থাকে না? তোমার হচ্ছে গতি থাকে না। এরপরে হচ্ছে নিরবিচ্ছিন্নতা, অনবরত কাজ করে যাবে, নেতৃত্ব এবং কর্তৃত্ব। এই টপিকটা যখন আসে একটু দেখো, যে কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠানের লিডার যদি কোয়ালিটিফুল না হয়, ব্যবসায় প্রতিষ্ঠানের লিডার যদি কি না হয়? কোয়ালিটিফুল না হয়, কখনোই কর্মী কি করতে পারে না? সংকোচজনক। তোমার হচ্ছে লিডার যদি কি না হয়, কোয়ালিটিফুল না হয়, কখনোই ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মী ভালো করতে পারে না। কেন? কারণ লিডার হচ্ছে কি করবে? নির্দেশনা দিবে, এই নির্দেশনা বাস্তবায়ন করবে হচ্ছে কর্মী। এখন লিডারই যদি হচ্ছে সঠিক তথ্য দিতে না পারে, কর্মী কখনোই তা কি করতে পারবে না? বাস্তবায়ন করতে পারবে না। সেজন্য বলা হয় সঠিক নেতৃত্ব এবং সঠিক কর্তৃত্ব প্রয়োগ, মানে সঠিক নেতৃত্বও দিতে হবে এবং তোমাকে সঠিক কর্তৃত্ব বজায় রাখতে হবে। সর্বশেষ যেটা, সেটা একটু দেখো, উৎপাদনের উপাদানসমূহের সমন্বয়। আমরা যে বললাম যে 6M, এই 6M শুধু প্রথম অধ্যায় না, প্রত্যেকটা অধ্যায়ে তোমার কাজে লাগবে, যে উপকরণের সমন্বয়। সর্বশেষ হচ্ছে জ্ঞানের বিশেষ শাখা। তাহলে যদি আমরা বলি ব্যবস্থাপনা নিচের কোনটি, অ্যান্সার এটাও হতে পারে যে জ্ঞানের বিশেষ শাখা। তাহলে যদি তুমি একটু
ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো যদি আরেকবার একটু দেখো, তখন দেখবা তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবে দুইটা পয়েন্ট। একটা হচ্ছে তোমার সামাজিক প্রক্রিয়া, কারণ সামাজিক প্রক্রিয়াটা হচ্ছে অধিকাংশ সময় আসে যে সামাজিক প্রক্রিয়া, আরটা হচ্ছে ব্যবস্থাপনার নিচের কোনটি, তখন হচ্ছে জ্ঞানের বিশেষ শাখা। আমি যেটাকে হচ্ছে তোমার রেড কালারের মধ্যে বৃত্তের মধ্যে আবদ্ধ করলাম, সেটা অবশ্যই তুমি দেখবা, কারণ হচ্ছে এই দুইটা টপিক বারবারই এমসিকিউতে আসে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো এবং একাডেমিকেও বলো, এই দুইটা টপিক বারবারই থাকে। এবং তোমরা যারা সামনে এক্সাম দিবা, তোমাদের হচ্ছে অ্যানুয়াল এক্সাম ফার্স্ট ইয়ারে আছো, তোমাদেরও কিন্তু ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের এই টপিকগুলো থেকে বারবার কি আসে, কোয়েশ্চেন আসে। এখন আমরা একটু দেখবো ব্যবস্থাপনার স্তর নিয়ে। ব্যবস্থাপনার স্তরটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ব্যবস্থাপনা প্রথম অধ্যায়ের কেউ যদি বলে ভাইয়া আমি শুধুমাত্র একটা টপিক দেন যে টপিক থেকে সিকিউ আসবে, সেটা আমি তোমাকে বলবো এই টপিকটা। সেজন্য আমি ক্লাসে অনেক সময় বলি, না আসলে কার দোষ? আমার দোষ। না পারলে কার দোষ? তোমার দোষ। সেটা হচ্ছে এইটা, যে এই টপিকটা থেকে মাস্ট অ্যান্ড মাস্ট কি থাকবে? সিকিউ থাকবে। সেটা হচ্ছে ব্যবস্থাপনার স্তর। যে ব্যবস্থাপনার স্তর রয়েছে কয়টি? 3টি। প্রথমটি হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা। কোন স্তরের ব্যবস্থাপনা? উচ্চ স্তরের ব্যবস্থাপনা। 2 নম্বরটা হচ্ছে মধ্যস্তরের ব্যবস্থাপনা। সর্বশেষ 3 নম্বর হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপনা। এখন একটু দেখো আমি কেন ইংলিশ টার্মগুলো এখানে দিলাম। অনেক সময় তোমার এগুলো হচ্ছে যখন তুমি কোয়েশ্চেনে অনেক সময় এটার বাংলা মিনিংও দেওয়া থাকে, আবার অনেক সময় এটা ইংলিশে কনভার্ট করে দেওয়া থাকে। সেক্ষেত্রে আমি দুইটা একসাথে তোমাকে দিয়ে দিলাম। যে ব্যবস্থাপনার উচ্চস্তর বলতে কাকে বোঝায়? যে টপ লেভেল ম্যানেজমেন্ট অথবা ডিসিশন মেকিং। কারণ ব্যবস্থাপনার উচ্চস্তর যারা, তারাই হচ্ছে বিশ্লেষণ দক্ষতার অধিকারী এবং তারাই হচ্ছে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এরপরে যারা মধ্যস্তর, তারা হচ্ছে উচ্চস্তরের যে নির্দেশনা, উচ্চস্তরের যে বিশ্লেষণ দক্ষতা, সেটাকে নিম্নস্তরের সাথে সমন্বয় করে। আর উচ্চস্তরের যে বিশ্লেষণ দক্ষতা, সেটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে কারা? নিম্নস্তরের ব্যবস্থাপক। এক্ষেত্রে তোমরা যারা এখনও আমাদের সাথে আছো, একটু অবশ্যই আমাদেরকে এনশিওর করবা যে প্রত্যেকটা বিষয় তোমার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা। কারণ এই টপিকটা থেকে তোমার বলতে গেলে তোমার মাস্ট অ্যান্ড মাস্ট সিকিউ থাকবে। সেজন্য তোমরা যদি ক্লিয়ারলি শুনতে না পাও বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে একটু জানাও। দেন হচ্ছে আমরা কি করব, বান্ধবীরা মেনশন দিয়ে লাভ নাই, মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করো। পরে দেখা যায় বান্ধবীরা মেনশন দিচ্ছ, তুমি হারাই গেছো, পড়া আর হবে না। সেজন্য মেনশন অবশ্যই দিবা, কিন্তু লিমিটের মধ্যে। তুমি পড়াটা শেষ করো, পাশাপাশি হচ্ছে তোমারটাও হয়ে যাক। আমরা একটু দেখি, এটা হচ্ছে ব্যবস্থাপনা 3টি স্তরের কথা বলেছিলাম। কি আমি আমার বডির কারণে কিন্তু দেখা যাচ্ছে না, তুমি একটু আমার সাথে বলো যে ব্যবস্থাপনার স্তর কয়টি? 3টি। কি? প্রথমটি হচ্ছে উচ্চ স্তর, দ্বিতীয়টি হচ্ছে মধ্য স্তর, আর 3 নম্বরটি হচ্ছে নিম্ন স্তর। তাহলে উচ্চ স্তর, মধ্য স্তর এবং কোন স্তর? নিম্ন স্তর। এখন আজকে যেটা আমরা আলোচনা করবো, একটু দেখো যে ব্যবস্থাপনার উচ্চ স্তরে কারা, মধ্য স্তরে কারা, নিম্ন স্তরে কারা, এটা একটু আলোচনা করে দেন হচ্ছে আমরা আজকের টপিকটা শেষ করব। প্রথমে একটু দেখো ব্যবস্থাপনার উচ্চ স্তরে কারা বিদ্যমান থাকে। আমরা যদি তোমাদেরকে একটু দেখাই যে ব্যবস্থাপনার উচ্চ স্তরে কারা থাকে, একটু দেখো মনোযোগ সহকারে। সেটা হচ্ছে এখানে দেখো, আমি একটু দেখাচ্ছি ব্যবস্থাপনার উচ্চ স্তর। এই টপিকটা একটু গুরুত্ব দিবা, একটু গুরুত্ব দিলে তোমার সিকিউ মাস্ট, তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে দেখো ব্যবস্থাপনার উচ্চ স্তর, ব্যবস্থাপনার উচ্চ স্তরে কারা থাকে। প্রথমে হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি? পরিচালনা পর্ষদের মধ্যে কারা থাকে একটু দেখো। প্রথমে হচ্ছে তোমার যেটা আমরা দেখি সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের এমডি মানে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, যাকে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা পরিচালক। 2 নম্বর হচ্ছে মহাব্যবস্থাপক বা জিএম, জেনারেল ম্যানেজার। 3 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা প্রতিনিধি। ব্যবস্থাপনা কি হবে? প্রতিনিধি। তাহলে আমরা 3টা বলেছিলাম। প্রথমটা হচ্ছে কি? দেখো একটু আমার সাথে তোমাকে অবশ্যই বলতে হবে, নাহলে কিন্তু তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হবে না। প্রথমে হচ্ছে কি? ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর। 2 নম্বর হচ্ছে মহাব্যবস্থাপক, জিএম মানে হচ্ছে জেনারেল ম্যানেজার। এরপর হচ্ছে ব্যবস্থাপনা প্রতিনিধি। তারপর হচ্ছে দেখো এই জিনিসগুলো কিন্তু একটু তুমি চাই স্ক্রিনশটও নিতে পারো। এরপর 3 নম্বর হচ্ছে কে? সভাপতি। 4 নম্বর হচ্ছে প্রশাসক, সচিব। ওনারা হচ্ছে ব্যবস্থাপনার কি? উচ্চস্তরের ব্যক্তিবর্গ। তাহলে আমি যদি আরেকবার একটু রিপিট করি, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, তারপর হচ্ছে ব্যবস্থাপনা প্রতিনিধি, সচিব। তারা হচ্ছে কোন স্তরের? উচ্চ স্তরের ব্যবস্থাপক। এখন উচ্চ স্তরের ব্যবস্থাপক প্রতিষ্ঠানের জন্য কি কাজ করে থাকে একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে যদি আমরা একটু দেখাই তোমাকে প্রতিষ্ঠানের জন্য কি করে থাকে তারা। প্রথমটা হচ্ছে ব্যবস্থাপনা উচ্চ স্তরে যারা থাকে তারা প্রতিষ্ঠানের জন্য কি করে থাকে। প্রথমটা হচ্ছে একটু দেখো, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ। একটা প্রতিষ্ঠান কতটুকু যাবে এবং তার সেলস কীরকম হবে, তার মার্কেটিং গ্রোথ কীরকম আসবে, মানে লক্ষ্য নির্ধারণ করে থাকে। আমি এই বছরে 2022 সালে আমাদের ধরে নিলাম যে আমাদের সেলস হচ্ছে এই প্রতিষ্ঠানের 10,000 কোটি টাকা। 10,000 কোটি, বিশাল অ্যামাউন্ট। পরের বছরে কতটুকু যাবে একটা আগে টার্গেট বাজেট করবে কারা? প্রতিষ্ঠানের উচ্চস্তরের ব্যক্তিবর্গ। এরপরে প্রতিষ্ঠান হচ্ছে নীতি নির্ধারণ করবে। তারপর হচ্ছে তোমার
পরিকল্পনা প্রণয়ন করবে, উদ্যোগ গ্রহণ করবে, আদেশ এবং নির্দেশ দান এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করবে। এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে কী করবে, অর্থ সংস্থান করবে। তাহলে আমরা যারা ব্যবস্থাপনার উচ্চস্তরের ব্যক্তিবর্গ তাদেরকে চিনতে পেরেছি এবং তাদের যে কাজকর্ম তাও আমরা জানতে পেরেছি। প্রথমটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ, এরপর হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, উদ্দেশ্য নির্ধারণ, তারপর হচ্ছে আদেশ এবং নির্দেশের মধ্যে সমন্বয় সাধন, সর্বশেষ হচ্ছে কি অর্থ সংস্থান। এবং তাদেরকে একটি দক্ষতা অবশ্যই তাদের মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে কোন দক্ষতা, বিশ্লেষণমূলক দক্ষতা। আমি কিন্তু পাশেই লিখে দিয়েছি যে তাদেরকে কোন ধরনের দক্ষতা থাকা দরকার, তাদের মধ্যে কোন ধরনের দক্ষতা থাকা দরকার। যদি তোমার হচ্ছে এমসিকিউতে প্রশ্ন আসে যে ব্যবস্থাপনার উচ্চস্তরের ব্যক্তিবর্গের কী ধরনের দক্ষতা বিদ্যমান, তখন কি অ্যান্সার করবো আমাকে একটু বলো। যে সেটা হচ্ছে অনুধাবনমূলক এবং বিশ্লেষণমূলক দক্ষতা। অনুধাবনমূলক এবং কি দক্ষতা, বিশ্লেষণমূলক দক্ষতা। তোমরা যারা এখনও শেয়ার করোনি অবশ্যই শেয়ার করবা। স্যার খুব ভালো লাগলো আপনার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমারও ভালো লাগবে তুমি যদি একটু শেয়ার করে দাও, কারণ হচ্ছে শেয়ার করে দিলে সত্যি জানি আমিও পাবো তুমিও পাবা, সেজন্য একটু শেয়ার করে দাও। আর আজকে যদি স্যারকে যদি একটু কালো দেখায় কিছু মনে করি না, আগামী দিন অনেক বেশি ফর্সা দেখাবে, এটা টেনশন নিও না। এরপরে হচ্ছে দেখো যে তোমার হচ্ছে ব্যবস্থাপনা উচ্চস্তরে যারা তাদের কোন ধরনের দক্ষতা বিদ্যমান, সেটা হচ্ছে অনুধাবনমূলক এবং বিশ্লেষণমূলক দক্ষতা। অনেক সময় হচ্ছে তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে কিন্তু এটার ইংলিশ টার্মগুলো থাকে, বাংলা টার্ম না থেকে ইংলিশ টার্ম, তখন আমরা কি বলবো যে কনসেপচুয়াল অ্যান্ড ডিজাইন স্কিল। তাহলে কনসেপচুয়াল এবং ডিজাইন স্কিল মানে হচ্ছে অনুধাবনমূলক এবং কি বিশ্লেষণমূলক দক্ষতা। এরপরে আমরা যাই মধ্যস্তরে কারা কাজ করে একটু আমরা দেখি। মধ্যস্তরের ব্যবস্থাপক কারা, প্রথমে যদি আমরা দেখি উৎপাদক ব্যবস্থাপক, 2 নম্বর হচ্ছে ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, বিক্রয় মানে কিন্তু বিপণন ব্যবস্থাপক একসাথে, মার্কেটিং ম্যানেজার। এরপর হচ্ছে অর্থ ব্যবস্থাপক, সবাইকে মানে সব ব্যবস্থাপক কোন স্তরে দেখবে যে তোমার মধ্যস্তরে, উৎপাদন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, এরপর হচ্ছে অর্থ ব্যবস্থাপক। এবং তারা যেটা করে সেটা হচ্ছে দুইটার মধ্যে সমন্বয় করে, যে উচ্চস্তর এবং নিম্নস্তর দুটোর মধ্যে কি করবে, সমন্বয় করবে। সমন্বয় কীরকম দেখো, উচ্চস্তর যখন লক্ষ্য নির্ধারণ করবে যে আমাদের প্রতিষ্ঠানে আগামী বছর সেলসের পরিমাণ বাড়াতে হবে, তখন এই জিনিসটা বাস্তবায়ন করবে কাদের মাধ্যমে, নিম্নস্তরের মাধ্যমে। এখন উচ্চস্তর কখনো ডিরেকশন কাকে দিবে না, নিম্নস্তরকে দিবে না, উচ্চস্তর দিবে মধ্যস্তরকে। মধ্যস্তর কাকে দিয়ে বাস্তবায়ন করাবে, সেটা হচ্ছে নিম্নস্তরকে দিয়ে। সেজন্য আমরা বলতে পারি যে এখানে হচ্ছে যে কয়জন ব্যবস্থাপক কাজ করে তাদের মধ্যে আমরা কোন ধরনের দক্ষতা তাদের মধ্যে আমরা খুঁজে পাবো। কারণ হচ্ছে তুমি যদি দক্ষতা বুঝতে না পারো, তুমি কখনোই কিন্তু বলতে পারবা না যে আসলে তাদের মধ্যে কী ধরনের দক্ষতার সমন্বয় থাকা দরকার। তাহলে আমরা প্রথমে বলেছিলাম উচ্চস্তরে হচ্ছে অনুধাবনমূলক এবং বিশ্লেষণমূলক দক্ষতা, যেহেতু মধ্যস্তরের ব্যবস্থাপকগণ যারা ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, তারা যেহেতু প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে কাজ করে, কারণ উনি মধ্যস্তরের ব্যবস্থাপক যদি কর্মী নিয়ে কাজ না করে, প্রতিষ্ঠান কখনোই লাভজনক পর্যায়ে যেতে পারবে না। এই ক্ষেত্রে তাহলে মধ্যস্তরের ব্যবস্থাপকের কী ধরনের দক্ষতা থাকা দরকার, সেটা হচ্ছে মানবীয় দক্ষতা, আমরা বলতে পারি ইংলিশে হিউম্যান স্কিল। তাহলে দুটো অলরেডি আমরা শেষ করেছি। প্রথমটা হচ্ছে ব্যবস্থাপনা উচ্চস্তরে কী ধরনের দক্ষতা থাকা দরকার, অনুধাবনমূলক এবং বিশ্লেষণমূলক দক্ষতা। আর ব্যবস্থাপনার মধ্যস্তরের কী ধরনের দক্ষতা থাকা দরকার, মানবীয় দক্ষতা। সর্বশেষ আমরা আলোচনা করব হচ্ছে নিম্নস্তরের ব্যবস্থাপক। নিম্নস্তরের ব্যবস্থাপক কারা একটু দেখো, সেটা হচ্ছে প্রথমে যদি আমরা একটু দেখি যে নিম্নস্তরের ব্যবস্থাপক কারা, প্রথমে হচ্ছে একটু দেখো, সেটা হচ্ছে বিভাগীয় তত্ত্বাবধায়ক। বিভাগীয় কি, তত্ত্বাবধায়ক। 2 নম্বর হচ্ছে কর্মনায়ক। কর্মনায়ক বলতে আমরা যাদেরকে ফোরম্যান বলি তারাই হচ্ছে কি কর্মনায়ক। আর 3 নম্বর হচ্ছে দেখো প্রথম সারির ব্যবস্থাপক। প্রথম সারির ব্যবস্থা, তাহলে এই তিনটা হচ্ছে যারা নিম্নস্তর নিয়ে কাজ করে। এরপরে আমরা যদি দেখি যে তাদের কাজ কি, সত্যিকার অর্থে তাদের কাজ হচ্ছে উচ্চস্তরের যে লক্ষ্য উদ্দেশ্য, যে আদেশ নির্দেশ তা কি করা, বাস্তবায়ন করা। সত্যিকার অর্থে মাঠে বাস্তবায়ন করবে কারা, নিম্নস্তরের ব্যবস্থাপক। এবং তাদের কি ধরনের দক্ষতা থাকা দরকার, সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল বা কারিগরি দক্ষতা। তাহলে আমরা কিন্তু ওভারঅল কিন্তু 3টা টপিক নিয়ে কিন্তু শেষ করেছি। প্রথমটা হচ্ছে তোমার উচ্চস্তরের ব্যবস্থাপকের কারা এবং তাদের কর্মকাণ্ড কি, পরিচালনা কীভাবে অংশগ্রহণ করে এবং তাদের কি ধরনের দক্ষতা থাকে। এরপর হচ্ছে মধ্যস্তরের ব্যবস্থাপক কারা সেটাও আলোচনা করেছি, তাদের যে কর্মকাণ্ড তাও আমরা বলেছি এবং তাদের কি ধরনের দক্ষতা থাকে। সর্বশেষ হচ্ছে নিম্নস্তর হচ্ছে একেবারে তোমার নিম্নসারির ব্যবস্থাপক যারা, এবং তাদের কি ধরনের কার্যক্রম এবং তারা কী ধরনের দক্ষতার অধিকারী হওয়া দরকার এবং কী ধরনের দক্ষতার অধিকারী হয়। এক্ষেত্রে আমরা তিনটাই আলোচনা করেছি। এখন আমি তোমাদেরকে কোনো কিছু না দেখিয়ে কয়েকটা প্রশ্ন করব, দেন হচ্ছে আজকের ক্লাসটা আমরা একটু শেষ করব। কিন্তু এর মধ্যে তোমরা একটু আমাকে বলো, যারা তোমরা আমাদের সাথে এতক্ষণ ছিলা, কোনো টপিক বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বা কোনো কিছু তোমার হচ্ছে আরবি নাম কেমনে বুঝবো, যে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তোমার নাম তো পড়তে পারছি না।
আরবি শিখে আসতে হবে র্যাপার ভালো করে। এই ক্ষেত্রে তোমাদের যেটা করছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে ক্লাস শেষ করার আগে একটু জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আমাকে একটু এনশিওর করো যে তোমরা যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেই টপিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পেরেছো কিনা, সেটা এখনই হয়ে যাবে। আমি যে কয়জন আছো তোমাদেরকে একটু প্রশ্ন করব যে ব্যবস্থাপনার মধ্যস্তরের ব্যবস্থাপকদের কী ধরনের দক্ষতা থাকা দরকার, ব্যবস্থাপনার মধ্যস্তরের কী ধরনের দক্ষতা থাকা দরকার এবং সেটার কি হবে একটু আমাকে জানাও তো দেখি, যারা আমাদের সাথে এখন যুক্ত আছো। ব্যবস্থাপনার যারা মধ্যস্তর, এখানে ডিজিটাল বোর্ডের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, সাদাই দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাবে না। তুমি অ্যান্সার আমি যা বলেছি ওখান থেকে বলতে হবে তোমাকে, কারণ এটার মাধ্যমে আমি সত্যিকার অর্থে বুঝতে পারবো তুমি কত অ্যাটেনশন দিয়ে আমাদের ক্লাসগুলো করছো। একজনে বলো নাবিলা সুলতানা, হিউম্যান স্কিল, থ্যাংক ইউ সো মাচ। নাবিলা সুলতানা গত ক্লাসও ফার্স্ট হয়েছে, আশা করছি আজকের ক্লাসে কি করে দেখি। এরপর হচ্ছে অন্তর চক্রবর্তী, মানবীয় দক্ষতা, একজন মার্সে বাংলা আরেকজন মার্সে কি ইংলিশ, দুজনেই রাইট। এরপরে বাকিরা এখন হচ্ছে তৃতীয় নাম্বার, একটু আমাকে একটু বলো যে ব্যবস্থাপনার নিম্নস্তরের ব্যবস্থাপকদের কী ধরনের দক্ষতা থাকা দরকার। ব্যবস্থাপনার তোমাদের খুবই জনপ্রিয় একজন স্যার সঠিক অ্যান্সার বলে দিয়েছে, কিন্তু আমরা গ্রহণ করছি না, আমরা করব না, আমরা তোমাদের কাছ থেকে গ্রহণ করব যে ব্যবস্থাপনার নিম্নস্তরের ব্যক্তিবর্গের কী ধরনের দক্ষতা থাকা দরকার, একটু আমাকে এনশিওর করো। হ্যাঁ, এখন তোমাদেরকে সর্বশেষ একটা অ্যানাউন্স দিয়ে আমরা একটু বলি, সেটা হচ্ছে দেখো তোমরা যারা এবার 22 ব্যাচের পরীক্ষার্থী আছো, তোমরা অনেকেই তোমাদের বলতে গেলে হচ্ছে তোমাদের একাডেমিক লেভেল আল্লাহর রহমতে অনেক বেশি ভালো করেছো, কিন্তু কিছু কিছু সাবজেক্টে তোমরা অনেক সময় দুর্বলতা রয়ে যায়। এর মধ্যে একটা হচ্ছে তোমাদের হচ্ছে ইকোনমিক্স, যারা আর্টসে আছো এবং হচ্ছে যারা কমার্সে আছো, তোমাদের ইকোনমিক্স কমার্সের জন্য হয়তো অপশনাল হতে পারে, কিন্তু আর্টসের জন্য মেজর একটা সাবজেক্ট, এবং তোমাদের এই ইকোনমিক্সে যদি তোমরা ফোকাস না করো আলটিমেটলি কিন্তু তোমাদের রেজাল্ট ডাউন হবে, কারণ অ্যাভারেজ রেজাল্ট কাউন্ট করা হয়। এবং আরেকটা অনেক সময় তোমাদের দেখা যায় সেটা হচ্ছে বাংলাতে। তো এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে আমি যদি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে ইকোনমিক্সের জন্য তোমাদের জয়দেব স্যার যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে রবি মঙ্গল বৃহস্পতি সকাল 10টা থেকে সম্পূর্ণরূপে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে, প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের যা যা আলোচনা করা দরকার এবং যা যা আলোচনা করলে তোমার সামনের যে পরীক্ষা, সেই পরীক্ষায় তুমি আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার হলে যেতে পারবা এবং পরীক্ষার সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা, এবং পরীক্ষার হল থেকে বের হয়ে তুমি মনে মনে বলবা যে যে আমি ইকোনমিক্স কোর্সটা যদি আরও আগে পেতাম হয়তো আমি আরও এগিয়ে থাকতাম বা আমার কনফিডেন্স আরও বেশি থাকতো। তো এই ক্ষেত্রে যেটা করবা, আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ তোমরা কি করবা, সকাল 10টায় আমাদের অফিসে এসে যোগাযোগ করবা এবং এর ভিতরে হচ্ছে তোমরা অ্যাডমিশনটা কি করে দিবা, ডান করবা। আর অ্যাডমিশন প্রসেসের জন্য যেটা করবা, অফিসে এসে যোগাযোগ করলেই হবে। আর যাদের বাংলাতে সমস্যা আছে তোমরা অফিসে এসে যোগাযোগ করো, বাংলার জন্য আমাদের একটা অনবদ্য কোর্স বের হচ্ছে। তো আশা করছি যদি তোমরা আমাদের সাথেই থাকো, যেভাবে এতদিন ছিল সেভাবে, ডেফিনেটলি তুমি এমন কিছু পাবা যে আল্লাহর রহমতে তুমি স্যাটিসফাইড হবা। এবং আজকে যে সবচেয়ে বেশি শেয়ার করেছে তাকে অনেকে অ্যান্সার দিয়েছ, নিলয় চৌধুরী পারে নাই কিছু, পুষ্পিতা মেনশন দিচ্ছে, টেকনিক্যাল স্কিন তুজারয়, এরপর নাবিলা সুলতানা, মালিহা, থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিল এর মধ্যে সবচেয়ে যে বেশি শেয়ার করেছো আমরা কিন্তু একেবারে খুবই সহজে এটা খুঁজে বের করে নিতে পারি। তো এক্ষেত্রে তোমরা যেটা করবা, যে সবচেয়ে শেয়ার করেছো আমাকে একটু মেসেজ করলে হবে, দেন হচ্ছে আমি তোমাকে আজকের যে পিডিএফ লেসনে যতটুকু আলোচনা করেছি সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিব। কিন্তু এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, প্রতিদিন আমাদের সাথে থাকতে হবে এবং লাইভ ক্লাসগুলো তোমাদের নিয়মিত করতে হবে। তখন দেখবা অফলাইনের পাশাপাশি অনলাইনেও একই কথা, এটা কিন্তু একদম ন্যাচারাল কথা যে একই কথা বারবার শোনার কারণে এই কথাগুলো তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। তখন দেখবা আর এই থিওরিটিক্যাল সাবজেক্ট নিয়ে তোমাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হবে না। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা হচ্ছে এতটুকুতে আজকে রাখবো। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী বুধবার রাত 9টায়। আমি ব্যবস্থাপনা দ্বিতীয় পদের প্রথম অধ্যায়টা নিয়ে একেবারে সম্পূর্ণরূপে আলোচনা করে শেষ করে দিব। তো তোমরা আগামী বুধবার সকাল 9টায় আমাদের সাথে থাকবা। সো আজকের মতো এতটুকু, যারা এতক্ষণ ছিল তো সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর টুডে।